सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। 18 অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার করবেন। তো বৃহস্পতির নিজের যত না এই সঞ্চার নিয়ে উত্তেজনা বা উদ্বেগ বা চিন্তা বা পরিকল্পনা, ইউটিউব জুড়ে কিন্তু আমরা ভয়ঙ্কর একটা বিভীষিকার মতো পরিস্থিতি দেখতে চলেছি এবং তার ভূমিকা শুরু হয়ে গেছে। এখন দেবগুরু বৃহস্পতি তার এক্সল্টেশন সাইনে প্রবেশ করবেন, অর্থাৎ আমাদের সকলের একেবারে একটা জ্যাকপট জীবনে আসতে চলেছে। সেই 2019-এর 5 নভেম্বর সম্ভবত যখন বৃহস্পতির স্বগৃহে সঞ্চার হয়েছিল ধনুরাশিতে, তখন যেরকম প্রাচুর্যের গ্রহ, অ্যাবান্ডেন্সের প্ল্যানেট ইত্যাদি ইত্যাদি নিয়ে নানান প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম অ্যাস্ট্রোলজিক্যাল কমিউনিটি থেকে, এবং তারপর বাস্তবে কী রেজাল্ট হয়েছিল সেটা তো এখন ইতিহাস। সেই রকম এখন একটা ভয়ঙ্কর একটা ফ্রেন্জি তৈরি হবে এই বৃহস্পতিকে নিয়ে। সমস্যা হচ্ছে যে বৃহস্পতি গুরু, তার যা লঘুকরণ করা হয়েছে সেটা অনবদ্য অভিনব, এবং জ্যোতিষশাস্ত্রেরও যে লঘুকরণ করা হয়েছে, যে সরলীকরণ করা হয়েছে, তার কারণে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি যে কোনো ইতিবাচক ভবিষ্যৎবাণী ফলে না। আপনারা তো অসংখ্যবার লেখেন, মন্তব্য করেন যে কোনো ভালো রেজাল্টস আমরা অনুভব করি না, খারাপগুলো ফলে। এই যে রিডাকশনিস্ট ভিউ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড পার্টিকুলারলি জুপিটার, এই যে অ্যাক্টস অফ কমিশন অ্যান্ড অমিশন, এই কারণে একটা ভয়ঙ্কর অবক্ষয় হয়েছে জ্যোতিষের। জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি একটা কমপ্লেক্স সিস্টেম। দেবগুরু, দৈত্যগুরু দুজনে হাইয়েস্ট ইনফ্লুয়েন্স নিয়ে বসে আছে জ্যোতিষশাস্ত্রে। এই জ্যোতিষশাস্ত্রের কমপ্লেক্স একটা জটিল যে তন্ত্র সিস্টেম, তাকে চেষ্টা করা হচ্ছে খুব সরলীকরণ করে, খণ্ড খণ্ড করে তার যে আন্ডারলাইং মেকানিজমসগুলো সেগুলোকে বোঝা। কিন্তু এই সমস্ত কমপ্লেক্স সিস্টেমস, বিশেষ গূঢ় তত্ত্ব, যে সমস্ত যেখানে প্রফাউন্ড ট্রুথস পাওয়া যায়, সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ক্রুশিয়াল ইন্টারাকশনসগুলো এবং বৈশিষ্ট্য যেগুলো উদ্ভব হচ্ছে, যেগুলো প্রকট হচ্ছে, এমার্জেন্ট প্রপার্টিজ, সেগুলো কিন্তু শুধুমাত্র ওই কমপ্লেক্স হায়ার লেভেলে গিয়েই প্রত্যক্ষ করা যায়, দৃশ্যমান হয়, তার বোধ হয়। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র অ্যাজ এ কমপ্লেক্স সিস্টেম, তার যে মূল এসেন্সটা, নির্যাসটা, সেটা কিন্তু আমরা হাইয়েস্ট লেভেলেই পাব। সুতরাং তার লঘুকরণ করে, সরলীকরণ করে সাবজেক্ট সম্বন্ধে সঠিকভাবে কখনোই জানা যাবে না, একেবারে বিকৃত ভুল একটা আউটকাম হবে।
এই যে বটম আপ অ্যাপ্রোচ, রিডাকশনিস্ট বটম আপ অ্যাপ্রোচ, তাতে জ্যোতিষশাস্ত্র এবং বৃহস্পতি এই দুটি বিষয়ের একেবারে একটা ভয়ঙ্কর বিকৃতি, ডিস্টর্শন এবং অবক্ষয় হচ্ছে। আমাদের ক্রোনোলজিটা দেখতে হবে, সিকোয়েন্সটা। যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো 7ই সেপ্টেম্বর, তাতে আমরা নানান রকম আলোচনা করেছি আপনাদের সঙ্গে। গ্রহণের আগে এবং গ্রহণের পরে রিফ্লেকশনস। এই গ্রহণের পর 13 সেপ্টেম্বর মঙ্গলের সঞ্চার। মঙ্গল তুলায় প্রবেশ করবে, মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি। মিথুন, তুলা, কুম্ভ তিনটে কাম ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে। এই নিয়েও আমরা যথেষ্ট আলোচনা করেছি। কাম ত্রিকোণ আমার ডিজায়ার, আমার বাসনা। তাহলে কি চাইবো আমি? মঙ্গল একেবারে ডিজায়ার, আমি মঙ্গল সমস্ত কিছু অর্জন করতে চায়। তো মঙ্গল রাহুর প্রভাবে প্ররোচিত হয়ে, ওরা চাইতে জানে না দয়াময়ের মতো ইনফ্লুয়েন্সে ছাই কামনা করবে এবং তাই দিয়ে ছাই করবে ধন, জন, আরোগ্য, বিজয়। নাকি বৃহস্পতির প্রভাবে এসে চিরতৃপ্তি দেয় যাহা, সে চিরতৃপ্তির প্রতি একটা টার্নিং হবে, একটা আকর্ষণ হবে, একটা নজর ফিরবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এখন তারপর দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর তার স্বগৃহে প্রবেশ করবেন। বৃহস্পতি কর্কটে প্রবেশ করছে মানে A to Z জনসংখ্যার 100%, 100% পপুলেশন একেবারে জীবনে অ্যাবান্ডেন্স অনুভব করবে তা কিন্তু নয়। আপনাকে বৃহস্পতির মতো ভাবতে হবে, বৃহস্পতির মতো আচরণ করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট লাইক জুপিটার। ইউ ক্যানট থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট লাইক রাহু অ্যান্ড গেট দ্য জুপিটার এফেক্ট। আপনার সেই মনের, চিন্তনের, মননের, হৃদয়ের, অন্তঃকরণের প্রসার আনতে হবে। সমস্ত কিছুর ম্যাক্সিমাম, সর্বাধিক বিষয়ের কারকত্ব বৃহস্পতির। অর্থ, প্রাচুর্য, বিদ্যা, প্রজ্ঞা, জ্ঞান, সন্তান, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব, মহিলাদের জন্য দাম্পত্য জীবন, কি না ম্যাক্সিমাম বৃহস্পতির কারকত্ব। এই রেজাল্ট আমার কাছে অ্যাভেলেবল কিনা সেটা তো আমাকে বিচার করতে হবে। বৃহস্পতি কালপুরুষের নবম এবং দ্বাদশের অধিপতি। দেখুন, আমরা যেরকম রিডাকশনিস্ট অ্যাপ্রোচে যাব না, বটম আপ অ্যাপ্রোচে যাব না, সরলীকরণ করব না, সেরকম আমরা কিন্তু মূল আধারকেও উপেক্ষা করে, ইগনোর করে তার প্রতি অন্ধ হয়ে চলব না। ফান্ডামেন্টালস, বেসিক্স, টেনেটস, রুডিমেন্টারি জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে।
তা নবম আর দ্বাদশ, ধনু আর মীন, ধনু হচ্ছে হায়েস্ট ধর্মভাব, মীন হচ্ছে হায়েস্ট মোক্ষ ভাব। এই যে গ্রেডটা, আর এই ধনু আর মীনের মাঝখানে দশম আর একাদশ শনির ঘর, হায়েস্ট অর্থভাব, হায়েস্ট কাম ভাব। তাহলে আমি আমার চেতনার মধ্যে, আমার সত্তার মধ্যে, আমার গঠনের মধ্যে, আমার কনস্টিটিউশনের মধ্যে ধর্ম পুরুষার্থ আর মোক্ষ পুরুষার্থ কতটা প্রবেশ করেছে। কারণ ধর্ম আর মোক্ষ পুরুষার্থর যে কম্পোনেন্ট, সেটা কিন্তু নির্ধারণ করবে জুপিটারস এন্ট্রি ইনটু মাই লাইফ। বিজ্ঞান কি বলছে? E is equal to mc স্কোয়ার, ভাইব্রেশন, স্পন্দন, স্পন্দন থেকে এনার্জি, ভাইব্রেশন থেকে এনার্জি, স্পন্দন থেকে ঊর্জা, আর এই ঊর্জা এনার্জি থেকে ম্যাটার পদার্থ তৈরি হচ্ছে। তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ডে আমার যা কিছু, হোয়াট এভার আই উইশ টু অ্যাকোয়ার, আমার যা কিছু অর্জন করার প্রাপ্তির তালিকায় আছে, সেই বিষয়কে প্রাপ্তি করতে হলে আমাকে তার এনার্জি লেভেলে অতি অবশ্যই নিজেকে নিয়ে যেতে হবে। যে বিষয়ের এনার্জি লেভেল 50, সেই বিষয়কে আমি আমার ব্যক্তিগত এনার্জি লেভেলকে যদি 25-এ রাখি, তাহলে আমি 50 এর এনার্জি লেভেলের বিষয়কে আমি প্রাপ্ত হতে পারবো না। যে বস্তুর দাম 100 টাকা, আমি 50 টাকা নিয়ে গিয়ে বাজারের দোকানে সেটা আমি কিনতে পারবো না। তো এই যে মার্কেট ইকোনমিক্স, যে আমার কোনো কিছু ক্রয় করতে হলে আই নিড আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, আমাকে তার ভ্যালুটা ম্যাচ করতে হবে, আই হ্যাভ টু পে ইন টার্মস অফ ভ্যালু। সেই রকম আমার জীবনে আমার যা কিছু কামনা বাসনা, আমার যা কিছু চাওয়া, সব কিছুর একটা ভ্যালুয়েশন হয় ইন টার্মস অফ আমার মনন চিন্তনের ফ্রিকোয়েন্সি, চেতনার স্তর। আপনি যা কিছু, এই যে এখন ভীষণ একটা ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন এখন বাজারে খুব চলছে, এইগুলো তো সবই সেই হাইপ অ্যান্ড রিডাকশনিস্ট বটম আপ অ্যাপ্রোচ। কনসেপ্টটা হচ্ছে আপনি যা কিছু চাইছেন তার একটা ভাইব্রেশনারি এনার্জি কম্পোনেন্ট আছে। যখন একটা মানুষের খুব রাগ হয়, তখন তার ফ্রিকোয়েন্সি খুব লো হয়ে গেল। যখন একটা মানুষের খুব ঈর্ষা হয়, বিদ্বেষ হয়, তখন তার এনার্জি খুব লো হয়ে যায়। যখন ক্ষোভ হয়, তখন এনার্জি খুব লো হয়ে যায়। যখন অন্য মানুষের জন্য অহিত চিন্তা হয়, তখন এনার্জি খুব লো হয়ে যায়। এবার যে ব্যক্তি সারাক্ষণ নেগেটিভ থটস নিয়ে আছে, তার জেনারেল এনার্জি ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ইজ ভেরি লো। তার পক্ষে হায়ার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়াল লাইফ ম্যানিফেস্ট করা সম্ভব নয়। তো বৃহস্পতির যে লেভেল, যে গ্রেড, সেই গ্রেডের এনার্জিতে আমাদের পৌঁছতে হবে। ধর্ম আর মোক্ষ যা কিছু অর্জন করব, অর্থ পুরুষার্থ যা কিছু আমি অর্জন করতে চাইব, সেটা যেন ধর্ম পুরুষার্থের আধারে হয়
এবং কাম পুরুষার্থ অন্তর্গত আমি যা কিছু আমার কামনা বাসনা সব যেন মোক্ষ পুরুষার্থের আধারে হয়, যে আই উইল ডিজায়ার, আই উইল ক্লেম, আই উইল এনজয় অ্যান্ড আই উইল ফরগেট। আমরা যেটা রিফ্লেকশনসে আলোচনা করেছি, যে চন্দ্র আয়নার মধ্যে, মিরর রিফ্লেকশন হচ্ছে তার মধ্যে, কিন্তু আয়নায় অবজেক্ট সরিয়ে দেওয়া হলে আর ইমেজটা, প্রতিফলনটা আর হয় না। কিন্তু চন্দ্রের ক্ষেত্রে ইমেজটা শুধু থেকে যাচ্ছে না, ইমেজটা অসংখ্য অভাবনীয় মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, মাল্টিপ্লাই করছে, রক্তবীজ। তার কারণই হচ্ছে ওই রাহুকেতু, যে অরবাইটাল যে একটা পৃথিবীর সঙ্গে টাই আপ আছে তার কারণে। তো এই বৃহস্পতির যে লেভেলটা, যে গ্রেডটা, সেখানে দ্বাদশ মুখ্য ভাব ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আসক্ত না অনাসক্ত, সন্তোষ, কন্টেন্টমেন্ট, এটা একটা বিশেষ কোয়ালিটি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল না গেলে সে কিছুতেই বাষ্প হবে না। ওয়াটার উইল নট টার্ন ইনটু ভেপার। মাথার চুল সব আমি ছিঁড়ে ফেলে দিতে পারি। 0 ডিগ্রিজ টেম্পারেচার না হলে জল বরফে সলিডিফাই করবে না। এগুলো সেট ভ্যালুয়েশন করা আছে, মার্কার্স করা আছে। সুতরাং আমরা যতই লঘুকরণ করি না কেন, we will not get the results of Jupiter যতক্ষণ না আমাদের মধ্যে সেই ধর্মভাব আর মোক্ষ ভাব, এবং মোক্ষটা তো আমি মনে করি বিশেষভাবে ধর্ম পুরুষার্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই যে ছাড়তে পারি না আমরা, আমাদের একটা ফেভিকুইক সিনড্রোম আছে। তো সেই জন্য বৃহস্পতির এই যে সঞ্চার হতে চলেছে, এটা নিয়ে প্লিজ আপনারা অহেতুক একটা এক্সপেকটেশনকে, প্রত্যাশাকে একটা বৃদ্ধি করবেন না। এটা আমাদের বুঝতে হবে যে বৃহস্পতির লেভেলে পৌঁছতে হলে, বৃহস্পতির রেজাল্টস পেতে হলে আমাদের যোগ্যতা কি প্রয়োজন। এবং পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে পুরো কর্কটে যাওয়া, আবার মিথুনে ফেরা, আবার কর্কটে প্রবেশ করা, সেই 18 জুন 2026 অব্দি এই খেলা চলবে। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং বৃহস্পতির এক্সল্টেশন, আরে এই বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন, এক্সল্টেশন বৃহস্পতির কোথায় হয়? মুখ্যভাবে কর্কট রাশিতে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে বেস্ট রেজাল্টস বৃহস্পতি যদি এক্সল্টেশনে দিচ্ছে, তাহলে বেসিক্স ফান্ডামেন্টালস কি দেখুন। লঘুকরণ করে, বিগার পিকচারকে ইগনোর করে, অ্যাস্ট্রোলজি করার জায়গা থেকে সরে এসে বেসিক্স ফান্ডামেন্টালস, রুডিমেন্টারি একদম মৌলিক বিষয়কে গুরুত্ব দিন। যে যেখানে আসক্তি নেই, যেখানে ত্যাগযুক্ত ভোগ,
যেখানে একটা রিয়েলাইজেশন আছে। কিসের রিয়েলাইজেশন? ইলিউশনের রিয়েলাইজেশন। এই মায়া জালের, এই প্রহেলিকার, যে কারণে শুক্র যে চরম ভোগের কারক গ্রহ, তার এক্সল্টেশন দ্বাদশ ভাবে কালপুরুষের, ইন দ্য হাউস অফ পাইসেস জুপিটার। সে তো প্রথমে ভোগের কারক, তারপর সে মোক্ষর কারক। কেন? সেই রাজা ভাতৃহরির মতো ভোগের পর, প্রবৃত্তির পর তার নিবৃত্তি হলো। কিন্তু সেই রাজা ভর্তৃহরি শৃঙ্গার শতকম লিখেছেন, রচনা করেছেন। তারপরে তিনি বৈরাগ্য শতকম রচনা করলেন। চরম ভোগ, তারপর চরম মোক্ষ। কথাই আছে, এভরি সিনার হ্যাজ আ ফিউচার, এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট। তাহলে গ্রহদের তত্ত্বকে দেখুন, গ্রহরা কোথায় এক্সল্টেড হচ্ছে, সেখানে তত্ত্ব কি, সেখানে পুরুষার্থ কি, এই বেসিক্স, এই খুব সাধারণ বিষয়গুলোকে দেখতে হবে। আমরা নিশ্চিত এই চ্যানেলে অনেক গুরুতত্ত্ব আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়কে সাইড ট্র্যাক করে, বাইপাস করে নয়। এবং বৃহস্পতি কর্কট রাশি থেকে যে দৃষ্টি প্রদান করবেন বৃশ্চিকে, মকরে এবং মীনে, তাতে বৃশ্চিক আর মকর দুটো মুখ্য পুরুষার্থের ঘর, আর মকর হচ্ছে হায়েস্ট অর্থ পুরুষার্থের। তাহলে কম্বিনেশনটা কি হলো? তিনটে মোক্ষ হয়ে গেল, তিনটে ওয়াটার সাইড। একটাতে বৃহস্পতি বসে আছে, আর দুটোতে অ্যাসপেক্ট করছে, আর একটা হাইয়েস্ট অর্থ পুরুষার্থ মকর। তাহলে হাইয়েস্ট অর্থ পুরুষার্থ আপনার একটা মানুষের জীবনে শ্রেষ্ঠত্বের জায়গায়, শীর্ষে জাগতিক সম্পদ, জাগতিক নাম, যশ, কীর্তি, কাঞ্চন অর্জন করার জন্য তার যে এনার্জি লেভেলটা, তার যে গ্রেডটা দরকার, সেটা হচ্ছে তিনটে মুখ্য পুরুষার্থের সাপোর্ট। তার মধ্যে ততটাই অনাসক্ত ভাব থাকতে হবে, ততটাই তার মধ্যে হৃদয়ের প্রসারতা থাকতে হবে, গ্রেটনেসটা থাকতে হবে। মুশকিলটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, খুব মন দিয়ে শুনুন, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। মোস্ট অফ দ্য টাইম আমাদের যা জীবনে প্রাপ্তি হচ্ছে, আমরা মনে করছি আমাদের জন্মছক হরস্কোপের দিকে দেখে, কারেন্ট ট্রানজিট সঞ্চারের দিকে দেখে, যে এটা বৃহস্পতির দাক্ষিণ্য। ইট ইজ নট সো। আমাদের এই কলিযুগে, এখন কলিযুগের মহিমায় রাহুর প্রাধান্য ভয়ঙ্কর। এবং একটা জিনিস জানবেন, যে ছোটোবেলায় আমাদের যেরকম ফ্যান্সি ড্রেস পার্টি হতো, এখনও হয়, নিউ ইয়ার্স পার্টি, ক্রিসমাস পার্টিতেও এখন বহু জায়গায় ফ্যান্সি ড্রেস হয়, যে আপনি আপনার মতো কিছু সেজে সেখানে গেলেন। তো ওই রকম ফ্যান্সি ড্রেস পার্টির মতো রাহু কিন্তু বেশিরভাগ সময় রেজাল্ট দিচ্ছে। আমরা মনে করছি এটা বৃহস্পতির রেজাল্ট। সমুদ্র মন্থনে চলে যান, পৌরাণিক সময় রাহু কি করেছিল? রাহু ছদ্মবেশে দেবতা সেজে বসেছিল। এবং টেকনিক্যালি দেখতে গেলে স্বয়ং নারায়ণ, বিষ্ণু ভগবানেরও ক্ষমতা হয়নি তাকে ডিটেক্ট করার। সূর্য, চন্দ্র বিষ্ণু নারায়ণকে বলে দিয়েছিল যে এই যে চিটিং চলছে। তো
Rahu masquerading as Jupiter. Please remember this. সেখানে আমাদের ভণ্ডামি আসে, প্রিটেনশিয়াস অ্যারোগেন্স আসে। বৃহস্পতি খুব কম মানুষের জীবনে অ্যাক্টিভ অ্যান্ড রেজাল্ট গিভিং। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ রাহু, এবং এই বিষয়টা ঋষি অরবিন্দ বারবার বলেছেন। আজকাল আমরা ইউটিউবেও দেখবেন অনেক ভিডিও আছে যে আপনি দেবতাকে আবাহন করে দেবতা আপনার জীবনে প্রবেশ করছে না, বিভিন্ন এন্টিটিস, প্রেত পিশাচ চণ্ডাল সব আপনার জীবনে ঢুকছে। আমরা মনে করছি আমার জীবনে বৃহস্পতির অ্যাক্টিভেশন হয়েছে, একেবারেই নয়। 99% কেসেসে রাহু ইজ মাস্কারেডিং অ্যাজ জুপিটার। এবং এই যে ঋষি অরবিন্দের কথা বললাম, ওনার নিজের জীবনেই তো ওনার কর্কট লগ্ন, একাদশে বৃষতে তুঙ্গস্থ রাহু, ওনার নিজস্ব একটা ইলিউশন ছিল যে আমি ভারতবর্ষকে, আমার দেশকে, আমার ভারত মাতাকে আমি স্বাধীন করব। এবং বারবার নারায়ণ তাকে বার্তা দিয়েছিলেন যে তুমি ওই স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেকে বার করে আনো, তোমার জন্য অন্য কর্মসূচি স্থির করা আছে। এবং এটা খুব এটা খুব মানে একটা ডিলাইটের জায়গা যে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ তিনি অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করো, গান্ডীব তোলো, আর ঋষি অরবিন্দকে বললেন যুদ্ধ করো না, গান্ডীব নামিয়ে দাও। তো যাই হোক, এখন এই রাহু কিন্তু আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে, যে কারণে আমাদের হাহাকার এবং আমাদের দুঃখ নিবারণ হয় না। বৃহস্পতি অ্যাক্টিভ হয়ে আমার জীবনে যদি আমাকে কিছু প্রদান করে, আমার বৃহস্পতির ওই গ্রেডটা, ভাইব্রেশনাল গ্রেডটা যদি আমি ছুঁতেও পারি, সেখানে স্থিত হওয়া তো পরের কথা, তাহলেই আমার মধ্যে অনেক তৃপ্তির ভাব আসবে। অতৃপ্ত বিদেহী আত্মার মতো ঘুরে বেড়াবো না, সেই হাহাকার হবে না। এই রাহু আমার ছদ্মবেশে বৃহস্পতির মতো কাজ করে যাচ্ছে বলে, বিকজ রাহু ইজ ম্যাসকারেডিং অ্যাজ জুপিটার, সেই জন্য আমার জীবনে দুঃখ, কষ্ট, তৃষ্ণা, কামনা, বাসনার কোনো নিবারণ হচ্ছে না। এই জায়গাটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। এবং দেবাদিদেব শিবকে বলা হয়েছে তিনি ডেস্ট্রয়ার। ব্রহ্মা ক্রিয়েটার, সৃষ্টি করছেন, বিষ্ণু পালন করছেন, সাস্টেনার, আর মহাদেব শিব হচ্ছেন ডেস্ট্রয়ার। সৃষ্টি, স্থিতি, লয়। তো হোয়াট ইজ হি ডেস্ট্রয়িং? শিবা ইজ ডেস্ট্রয়িং হোয়াট? কি হরণ কর, কোন জিনিসটা, কোন বিষয়টাকে উনি ধ্বংস করছেন? উনি কামান্তক, উনি কালান্তক, উনি কালকে হরণ করেন, শেষ করেন। উনি মহাকাল। উনি কামান্তক, উনি কাম বাসনাকে সমাপ্ত করেন। স্মরন্তক, উনি স্মৃতিকে বিলুপ্ত করেন, যে স্মৃতি চন্দ্রের কারণে, রাহুকেতুর কারণে সৃষ্টি হয়। ব্রহ্মা হচ্ছে ক্রিয়েটার অফ ডিজায়ার্স, রোহিণী নক্ষত্রের দেবতা। সেই জন্য রোহিণী নক্ষত্রে যখন শনি প্রবেশ করে তখন তাণ্ডব হয়। তার জন্য দশরথকে রথ হাঁকিয়ে শনির কাছে পৌঁছতে হয়েছিল। সেখানে সেই দশরথকৃত শনি স্তোত্রম শুনিয়েছিলেন উনি।
শনির কাছে আবেদন করেছিলেন যে রোহিণীকে স্কিপ করে বাবা আপনি মৃগশিরায় যান। তো আমরা নিশ্চয়ই আলোচনা করব মেষ থেকে মীন রাশির কী ফলাফল হবে, কারণ আমরা সংসারে আছি, আমরা জগতে আছি, আমাদের কামবাসনা আছে, আমাদের জীবনে রাহু সমানে ম্যাসকারেট করে যাচ্ছে। কিন্তু তার সঙ্গে আমাদের বুঝতেও হবে আমাদের যে অজ্ঞানতা, আমাদের যে ইগনোরেন্স, সেখান থেকে তো আমাদের একটু মাথা তুলে তাকাতে হবে। উপনিষদে বলছে ঈশ্বর দেবতা ভগবানের যে নানান বিবরণ, তাতে এক জায়গায় বলছে আদিত্য বরণম, পরম ব্রহ্মর ডিসক্রিপশন দিচ্ছেন, বিবরণ দিচ্ছে, আদিত্য বর্ণম তমস পরস্তাৎ, আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। অর্থাৎ পরম ব্রহ্ম জ্যোতির্ময় প্রকাশের স্বরূপ এবং অজ্ঞানতার যে চেতনা, যে চেতনায় জ্ঞানের প্রকাশ হয়নি, সেই চেতনার কাছে এই পরম ব্রহ্ম কখনোই প্রকাশ্য নয়। is unknown to the ignorant mind, to the ignorant consciousness. Luminous presence is unknown, unavailable to the ignorant mind. Aditya varnam tamasa parastat. তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির এখন অতিচার গতি, এরপরে বক্রগতি, এবং বৃহস্পতির এই কর্কটে প্রবেশ, আবার মিথুনে ফিরে যাওয়া, তারপর আবার 2026-এ কর্কটে প্রবেশ করা, এই বৃহস্পতি সংক্রান্ত আমাদের যে ধারণা, এই ধারণাকে আমাদের পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তন না করলে আমরা যে জায়গায় আটকে আছি, আমরা যে গ্রেডে আটকে আছি, আমরা যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আটকে থাকি, তাহলে 100 ডিগ্রির ইভ্যাপোরেশনও হবে না, আর 0 ডিগ্রির ফ্রিজিংও হবে না। धोबी का कुत्ता, ना घर का ना घाट का। चॉइस इज आवर्स। सर्वम शिवमयम शिवानंता शिव कृपा अनंता।